আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট একটা ক্লাস আলোচনা হবে যেটা ইংলিশ থেকে হবে। তোমাদের গ্রুপ সি এক্সামকে টার্গেট করে আমরা একটা মক টেস্ট আজকে নেব, সেটা হচ্ছে ইংলিশ থেকে তোমাদের গ্রুপ সিতে যে ইংলিশ সিলেবাস আছে তার উপরে, ঠিক আছে। এবং এই আজকের মক টেস্ট এটা কিন্তু মক টেস্ট নাম্বার 2 হবে। এর আগে অলরেডি আমরা একটা মক টেস্ট আলোচনা করেছি, সুন্দর সুন্দর প্রশ্ন, সেখানে একদম এক্সামে আসার মতো যেমনটা গ্রুপ সিতে তোমাদের সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী আমরা আলোচনা করেছি। এবং আজকে আমাদের এটা মক টেস্ট নাম্বার 2, যেটা পুরোটা ইংলিশ থেকেও হবে, ইংলিশের উপরেই হবে। এখানে আমরা 20টা প্রশ্ন আলোচনা করব যেটা তোমাদের এক্সামে আসার মতো বা যেই ধরনের সিলেবাস তোমাদের আছে সেই সিলেবাসের উপরে বেস করে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা হবে, সঙ্গে আমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যানালিসিস করব। ক্লিয়ার? তো চলো আমরা শুরু করে দিই। আমাদের আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন কী আসে দেখে নেবো। অ্যান্ড আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, সেখানে কিন্তু খুব সুন্দর আমরা আলোচনা করেছি। তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো শুরু করছি। আমাদের আজকের ফার্স্ট প্রশ্ন কী আছে দেখে নেবো। ফার্স্ট প্রশ্ন বলছে, এটা তোমাদের কিন্তু গ্রুপ সি এর জন্য, ইংলিশটা শুধুমাত্র গ্রুপ সিতে আছে, তোমরা জানো ডিতে কিন্তু নেই। তো সি এতে যে সিলেবাস আছে সেই সিলেবাসকে ফলো করে আমরা আজকে প্রশ্ন আলোচনা করছি। ফার্স্ট প্রশ্ন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট, একটা প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আছে। এখানে বলছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফলস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আমরা বলতে পারি কোথাকার প্রশ্ন বলো তো, এটা আমাদের ফিক্সড প্রিপোজিশনের একটা প্রশ্ন, ফিক্সড প্রিপোজিশনের একটা প্রশ্ন আমাদের, ঠিক আছে। ফিক্সড প্রেপোজিশন। এখানে দেখো একটা ওয়ার্ড আছে ব্লাইন্ড, তোমাকে মনে রাখতে হবে, এই যে ব্লাইন্ড ওয়ার্ডটা, এর সঙ্গে দুটো প্রিপোজিশন নর্মালি আমরা ইউজ করি, বা দুটো প্রিপোজিশন ফিক্সড আছে, তুমি বলতে পারো, ঠিক আছে। একটা হচ্ছে ব্লাইন্ড টু হয়, আর একটা হচ্ছে ব্লাইন্ড অফ হয়, হ্যাঁ। সরি, ব্লাইন্ড অফ নয়, ব্লাইন্ড ইন হয়। একটা ব্লাইন্ডের সঙ্গে ইন আর একটা ব্লাইন্ড টু। এবার আমার প্রশ্ন হচ্ছে কখন আমি এই ব্লাইন্ড ইন ইউজ করবো এবং কখন ব্লাইন্ড টু ইউজ করবো, এটাই হচ্ছে বিষয়। তো এখান থেকে তোমাদের একবার যদি বলে দিই, আশা করি তোমরা আর ভুল করবে না, সেই জিনিসটা মনে রাখো। দেখো, যখন আমরা ব্লাইন্ড ইন কখন আমরা ইউজ করবো, আমি ইনের কথা আগে বলছি। যখন ফিজিক্যালি কেউ যখন ব্লাইন্ড হবে, মানে ব্লাইন্ড মানে কি, সে হচ্ছে অন্ধ, চোখে অন্ধ। যখন ফিজিক্যালি কেউ ব্লাইন্ড হবে, ঠিক আছে, যেমন আমি বললাম হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওন আই, আমি বললাম সে এক চোখে অন্ধ, ফিজিক্যালি সে অন্ধ, সে রিয়েল অন্ধ। এক্ষেত্রে আমরা ব্লাইন্ডের সঙ্গে কী বসাবো, এই ব্লাইন্ড ওয়ার্ডের সঙ্গে তখন আমরা বসাবো কিন্তু ইন, ব্লাইন্ড ইন হয়। ফিজিক্যালি যখন কেউ অন্ধ বোঝাবে সেই ক্ষেত্রে আমরা ব্লাইন্ড ইন ইউজ করব, এখানে অপশান মানে তখন আমাদের কিন্তু ইনটা ইউজ করব। বাট যখন কেউ, মনে করো একটা বাবা তার ছেলের দোষ দেখতে পায় না, মানে দুজন ঝগড়া করবে কিন্তু তার বাবাটা তার ছেলের দোষ থাকলেও অন্যকে দোষারোপ করবে, এই যে নিজের ছেলের দোষকে দেখতে পায় না, এই যে মানে ফলসগুলো দেখতে পায় না, এই ক্ষেত্রে আমরা ব্লাইন্ডের সঙ্গে তখন টু ইউজ করি, এখানে টু ইউজ করি। তখন এখানে কি বলছে দেখো, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট, সে তার নিজের দোষটাকে দেখতে পায় না, নিজের দোষের প্রতি সে ব্লাইন্ড, অন্ধ, ঠিক আছে। এক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু ইউজ করবো। আর যখন ফিজিক্যালি ব্লাইন্ড বোঝাবে তখন কিন্তু ব্লাইন্ড ইন হয়। এটা মাথায় রাখবে, একটা ইম্পর্ট্যান্ট মানে এক্সামিনারদের কিন্তু পছন্দের একটা প্রশ্ন। ওকে, তো এখানে আমাদের ব্লাইন্ড কী হবে, টু হয়ে যাবে, টু। দেখেছো এখানে কিন্তু অপশান ইনও আছে কিন্তু, বাট ইন করলে এখানে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করবো। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অবস্টিনেট। অবস্টিনেট এর সিনোনিম কী হবে, তোমাদের ভোক্যাব সিলেবাসটা কিন্তু ভালো করে পড়তে হবে। ভোক্যাবটা তোমাদের এখান থেকে অনেকগুলোই পড়তে হয়, সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড প্রভাব, ইডিয়ামস, প্রভাবটা যদি অতটা ইম্পর্টেন্ট নয়, মানে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু করতে হবে। তাদের মধ্যে একটা প্রশ্ন সিনোনিম থেকে, যে অবস্টিনেটের সিনোনিম কী হবে। ডোসাইল, স্টাবার্ন, ফ্লেক্সিবল অ্যান্ড অনেস্ট। অনেস্ট মানে আমার কিছু বলার নেই, এটা জানো তো, এর মিনিংটা হবে না। অ্যাকচুয়ালি অবস্টিনেট মানেটা কি, আমি যদি অবস্টিনেট মানে বলি, এর মানে হচ্ছে কোনো, মানে যে একদম, মানে কি বলে তো, যে জেদি টাইপের, ঠিক আছে, যে জেদি, হ্যাঁ, আমরা বলি না ও খুব জেদি, সেই অবস্টিনেট মানে হচ্ছে জেদি। তো অনেস্ট মানে তো এর সঙ্গে যায় না। ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, যাকে যেমন পরিবেশে রাখবে সে সেখানেই মানে নিজের এটা রূপটা পরিবর্তন করবে। ফ্লেক্সিবল আমরা বলি না, ফ্লেক্সিবল মানে নমনীয় জিনিসটা, ঠিক আছে, তো এটাও এর সঙ্গে যায় না। এবার দেখো স্টাবার্ন অ্যান্ড ডোসাইল আছে। ডোসাইল মানে কি বলো তো, এই ডোসাইল মানে নিরীহ প্রকৃতির, ঠিক আছে, নিরীহ প্রকৃতির, তাহলে এটাও কিন্তু এর সঙ্গে যাচ্ছে না। আমি বলেছি জেদি, অবস্টিনেট মানে জেদি, আর তাহলে বাকি রইল স্টাবার্ন, স্টাবার্ন মানে জেদি। তো এটা কিন্তু সিনোনিম হয়ে গেল, অবস্টিনেটের সিনোনিম জেদি। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে প্রায়শই দেখা যায়। নেক্সট আমরা আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য টিচার
as well as the students dash present. The teacher as well as the student dash present. Where are, was নাকি have been. কি হবে এখানে? এখানে ভালো করে খেয়াল করতে হবে তোমাকে, কিন্তু অ্যাজ ওয়েল একটা ফ্রেজ আছে, ঠিক আছে? অ্যাজ ওয়েল একটা ফ্রেজ দিয়ে দেখো দুটো নাউন বা দুটো সাবজেক্টকে যুক্ত করেছে। একটা হচ্ছে দ্য টিচার, এটা হচ্ছে এক নম্বর সাবজেক্ট বা নাউন আমরা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে দ্য স্টুডেন্ট, দুটো নাউনকে যুক্ত করেছে কে? অ্যাজ ওয়েল অ্যাজ। এরকম আরও কিছু ফ্রেজ আছে যেটা আমি তোমাদের একটুখানি বলে দিই, আশা করি তোমরা জানো সকলে, তারপরেও আমি একটুখানি বলে দিই, অনেকে নিউ যারা আছে তারা হয়তো জানে না। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলতে পারি অ্যালং উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ঠিক আছে? টুগেদার উইথ আমি বলতে পারি অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড বাই, ওকে? ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু আমি আরও কিছু বলতে পারি, যেমন বিসাইডস। এই রকম কিছু ওয়ার্ড দিয়ে, বিসাইডসটা এখানে বাদ দাও, আচ্ছা থাকলেও কোনো অসুবিধা নেই। এই রকম কিছু ওয়ার্ড দিয়ে বা ফ্রেজ দিয়ে কি হয়, এরা কিন্তু লিঙ্কার হিসেবে কাজ করে। একটা মনে করে একটা সেন্টেন্স আছে, এখানে একটা সাবজেক্ট থাকবে, তারপরে এদের মধ্যে যে কোনো একটা থাকবে, পরে একটা সাবজেক্ট বা নাউন থাকবে, ঠিক যেমনটা ফার্স্ট আমাদের এই সেন্টেন্সটাতে আছে, ঠিক আছে? এই যে সাবজেক্ট বা নাউন ওয়ান, সাবজেক্ট বা নাউন টু, তার মাঝখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ আছে। তো এই অ্যাজ ওয়েল অ্যাজ জায়গায় যে কোনো এদের মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তো যখনই এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলো আসবে, সাবজেক্ট কিন্তু কখন আমরা চুজ করব, সব সময় কিন্তু আমরা সাবজেক্ট মানব, এর আগে যেটা বলবে সেটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো সাবজেক্ট হিসেবে, ঠিক আছে? সাবজেক্ট হিসেবে ফার্স্ট প্রায়োরিটি দেবো। তার মানে সাবজেক্ট এখানে যদি সিঙ্গুলার থাকে আমরা ভার্ব সিঙ্গুলার নেবো, প্লুরাল হলে প্লুরাল নেবো, ঠিক আছে? তো এখানে কেউ যদি স্টুডেন্টসটাকে সাবজেক্ট মনে করে, এখানে কেউ যদি এটা ভাবে প্লুরাল এবং প্লুরাল ভার্ব বসিয়ে দেয়, এখানে প্লুরাল ভার্ব দেখো আছে, ওয়ার আছে, ঠিক আছে, আর আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই ধরনের ফ্রেজের আগে যে সাবজেক্টটা হয় সেটাকে মেন সাবজেক্ট ধরা হয়। তো এখানে দ্য টিচার হচ্ছে মেন সাবজেক্ট, দ্য টিচার এখানে কি, এটা সিঙ্গুলার। তাহলে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখো এটা প্লুরাল আছে, এটা প্লুরাল আছে, এটাও প্লুরাল, তো এখানে ওয়াজ হয়ে যাবে সঠিক আনসার, ওয়াজ। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। এরকম কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রায়শই দেখা যায়। নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনতে একটা প্রশ্ন, আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। বিজ মৌমাছিদেরকে যেখানে রাখা হয় সেই জায়গাটাকে কি বলা হয়? এভিয়ারি, অ্যাকুইরিয়াম, এপিয়ারি অ্যান্ড ক্যানেল। বিজ যেখানে রাখা হয়, আর একটা হয় মনে করো সেম লাইন আছে আ প্লেস হোয়ার বার্ডস, বিজের জায়গায় আমি করে দিলাম বার্ডস আর কেপ্ট, তাহলে তখন সেটাকে কি বলবো? ওকে, তো এটা যখন বিজের প্রসঙ্গ আসবে তখন আনসার হবে এপিআরি, অপশান সি, এপিআরি, ঠিক আছে? APIARY। যখন বার্ডস বলবে, আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, তখন আনসারটা হয়ে যাবে এভিয়ারি। দেখো অপশানে আছে এই যে এখানে, শুধুমাত্র এদের মধ্যে ডিফারেন্সটা কি, এখানে ভি আছে, এখানে পি আছে, দুটোর ডিফারেন্স এই, ঠিক আছে? তো ভি হলে সেটা বার্ডসের দিকে যাবে, এপিআরি হলে সেটা হবে বিজ বা মৌমাছি। তো এখানে হবে অপশান সি সঠিক আনসার, এপিআরি। অ্যান্ড অ্যাকুইরিয়াম তো জানো যেখানে মাছ থাকে, অ্যান্ড কেনেল আ প্লেস হোয়ার ডগস আর কেপ্ট, মানে ডগসদের যেখানে রাখা হয় বা ডগসদের যে ঘরগুলোকে সেগুলোকে বলা হয় কেনেল, এটাও মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক। হি প্রেফার্স টি ড্যাশ কফি। হি প্রেফার্স টি ড্যাশ কফি, সে কফির থেকে চা পছন্দ করে। খুবই একটা ইজির প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন সঙ্গে, ঠিক আছে? এখানে তোমাদের দেখেই মনে হবে তোমরা অনেকে দেন করার চেষ্টা করবে, দেন, কারণ দুটোর মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে, টি এর সঙ্গে কফির কম্প্যারিজন বোঝাচ্ছে, আর আমরা জানি কম্প্যারিজন বোঝাতে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, তাই তো? কম্প্যারিজন বোঝাতে, দুইয়ের মধ্যে কম্প্যারিজন বোঝাতে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। এবার কম্পারেটিভ আমরা ডিগ্রিতে কোনটা ইউজ করি? দেনটাকে কিন্তু খুব ইউজ করি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে, তুলনা করার জন্য। তো সেই দেখে তোমাদেরকে এখানে দেন করার আনসার ইচ্ছা হবে, কিন্তু আন করলে কিন্তু আনসার হয়ে যাবে ভুল। কারণ এখানে আমাদের খেয়াল রাখতে হবে প্রেফার্স একটা ওয়ার্ড আছে, প্রেফারের সঙ্গে সবসময়
টু বসে, টু, অপশান সি, টু। হি প্রেফার্স টি টু কফি, সে কফির থেকে চাটাকে বেশি পছন্দ করে, কারণ এই প্রেফারের সঙ্গে কিন্তু টু বসে সবসময়, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, ওয়েট হিয়ার ড্যাশ আই কাম ব্যাক। এখানে ওয়েট করো আমি ফিরে না আসা পর্যন্ত। বলো, সিন্সটা এখানে হবে না, কারণ আমরা সিন্স অ্যান্ড ফর এই দুটোর ইউজ আমরা সাধারণত কোন ক্ষেত্রে দেখে থাকি? আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখে থাকি, তাই তো বেসিক্যালি এখানে দেখা যায়। তাছাড়া এমনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করি, বাট মেনলি আমরা সিন্স ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ করি। অ্যান্ড বিকজ তো হচ্ছে না, তাহলে এখানে মিনিংটাই হচ্ছে না। দেখো, ওয়েট হেয়ার বিকজ আই কাম হচ্ছে না, বাকি রইল আনলেস অ্যান্ড আনটিল। তো এখানে তোমাকে বুঝতে হবে কি অ্যাকচুয়ালি আমি এটা ইউজ করবো। এখানে দেখো, আনলেস সাধারণত আমরা শর্ত বোঝাতে আনলেস কথাটা ইউজ করি, ওকে। আর আনটিল এইটা টাইম বোঝাতে আমরা ইউজ করি। তো এখানে আমি শর্ত বোঝাচ্ছি না টাইম বোঝাচ্ছি। ওয়েট হিয়ার আনলেস আই কাম ব্যাক, মানে এখানে তো কোনো শর্ত আসছে না, তাই আমি আনলেস এখানে বসাতে পারবো না। দেখো, এখানে টাইমের বিষয় বলছে ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ না পর্যন্ত, এই যে টাইম, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি ততক্ষণ পর্যন্ত তুমি ওয়েট করবে। তো এখানে আনসার হয়ে যাবে অপশান বি। নেক্সট হচ্ছে স্পট দ্য এরর, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। কোথায় এরর আছে আমাদের এই সেন্টেন্সে? এটা আমাদের পজিটিভ একটা ডিগ্রির মধ্যে, আমরা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে এগুলো তোমরা শিখেছো, ঠিক আছে। মানে ডিগ্রির মধ্যেই পড়ে এগুলো অ্যাকচুয়ালি। যে টলেস্ট বয় আছে মানে তুমি বুঝতে পারছো সুপারলেটিভ ডিগ্রি। যাই হোক, এখানে ডিগ্রির দিকে আমি যাচ্ছি না, এখানে আমাদের এররটা কোথায় আছে? যখনই দেখবে এই যে ওয়ান অফ যখনই থাকবে, তারপরে যে নাউনটা হবে, অন অফের পরে যে নাউনটা হবে সেটা সবসময় প্লুরাল হয়, ঠিক আছে। কারণ এই অফ সাধারণত অফ দিয়ে আমরা সাধারণত কী করি? কম্প্যারিজন করি, কার? অফের আগের সঙ্গে পরের। তো এখানে বলছে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়, মানে হি ইজ ওয়ান, সেই মানে হি ইজ ওয়ান, সে একজন, অফ দ্য টলেস্ট বয়, টলেস্ট বয়, অনেকগুলো টলেস্ট বয় আছে, তাদের মধ্যে সে একজন, মানে এখানে বয়টাকে বয়েস করতে হবে, ঠিক আছে। আমি কি বললাম? অন অফের পরে যে নাউনটা থাকে সেটা সবসময় প্লুরাল হয়। তো এখানে দেখো, এই অন অফ দার পরে টলেস্ট আছে, তারপরে বয়, এই বয় হচ্ছে এখানে নাউন, বাট নাউনটা এখানে সিঙ্গুলার আছে, এটাকে আমাকে প্লুরাল করতে হবে, ওকে। তো এখানেই অ্যাকচুয়ালি ভুলটা আছে, এটা অ্যাকচুয়ালি বয়েজ হবে, অন অফ দ্য টলেস্ট বয়েজ হবে, ওকে। তাহলে ভুলটা কোথায় আছে? বিতে আছে, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। ক্লিয়ার? নেক্সট, একদম ইজি প্রশ্ন, এবং এরকমই কিন্তু তোমাদের গ্রুপ সিতে আসবে। এখানে দেখো, স্পট দ্য এরর থেকে আরও একটা প্রশ্ন আছে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ আ পেন। কোথায় ভুল আছে বলো? ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ আ পেন, প্রত্যেকটা স্টুডেন্টসের একটা করে পেন আছে। কোথায় ভুলটা আছে? ইচ অ্যান্ড এভরি, এরা ইচের ব্যবহার, এর যদি আমি পার্টস অফ স্পিচের কথা বলি, ইচ কিন্তু অ্যাডজেক্টিভও হয়, আবার ইচ কিন্তু প্রোনাউনও হয়। ইচ অ্যাডজেক্টিভেরও কাজ করে, ইচ প্রোনাউনের কাজ করে, বাট এভরি অলওয়েজ অ্যাডজেক্টিভের কাজ করে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আমি বললাম ইচ বয় ওয়াজ প্রেজেন্ট, আমি আরেকটা লিখলাম ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট। দেখো, এখানেও ইচ ইউজ করেছি, এখানে ইচ ইউজ করেছি, কিন্তু দুটোর কিন্তু মানে আমি যদি বলি পার্টস অফ স্পিচ কিন্তু আলাদা। ফার্স্ট ইচটা কিসের কাজ করছে? ইচ বয়, বয়টা কি? নাউন, নাউনকে কোয়ালিফাই করে কি? অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে ইচ বয়, দেখো নাউনের আগে আমি একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিলাম, এখানে ইচ হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ইচ বয়, বয়টা হচ্ছে নাউন, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাই, ওকে। তো এখানে ইচ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এখানে দেখো, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, আমি এখানে ইচ অফ দ্য বয়েজ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ইচটা কিসের মতো কাজ করছে? এখানে ইচ, এখানে কিন্তু সাবজেক্ট আমাদের ইচ নয়, এখানে এটার ক্ষেত্রে ইচ আমাদের সাবজেক্ট নয়, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইচ বয়, মানে মেন সাবজেক্ট বয়, ক্লিয়ার। আর এখানে বলছে ইচ অফ দ্য বয়েজ, এখানে আমাদের দেখো অফ প্রেপোজিশন চলে এসছে, আর অফের পরে যেটা থাকে সেটাকে আমরা কি করি? প্রেপোজিশন, মানে অবজেক্ট অফ প্রেপোজিশন বলি, কিন্তু অফের আগে যেটা থাকে
অফের আগে যেটা থাকে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরি। তো এখানে ইচ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, ইচ হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট হতে গেলে সেটাকে কখনো মানে সে যে সাবজেক্ট হবে সে কখনো অ্যাডজেক্টিভ হবে না, হয় সে নাউন হবে অথবা প্রোনাউন হবে। তো ইচ এ তো নাউন তো নয়, কিন্তু এখানে প্রোনাউনের হিসেবে কাজ করছে, ঠিক আছে। ফার্স্ট ইচ অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে ইচ প্রোনাউনের কাজ করছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর এই এভরি এ সবসময় কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, মানে এর পরে সবসময় একটা নাউনের প্রয়োজন হয়। যেমন আমি বললাম এভরি ওয়াজ প্রেজেন্ট, এটা পুরোটাই ভুল, কারণ এভরি ওয়াজ প্রেজেন্ট হয় না, এই এভরির পরে সবসময় একটা নাউনের প্রয়োজন হয়। আমি যেমন বললাম এভরি বয় ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে, এরপরে সবসময় একটা নাউন বসে, তার মানে কি এ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ক্লিয়ার? তাহলে আর যেটা বলার প্রসঙ্গ এখানে ইচ অ্যান্ড এভরি এরা সবসময় কিন্তু সিঙ্গুলার। ওকে, তাহলে ইচ, দেখো এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস আছে, তখন মানে এখানে ইচ কিসের কাজ করছে বলো, অ্যাডজেক্টিভ না প্রোনাউনের? এ কিন্তু প্রোনাউনের কাজ করছে, ঠিক আছে, প্রোনাউনের কাজ করছে। দেখো কেন এখানে অফ আছে, অফের আগে আমরা সেটাকে সাবজেক্ট ধরি এবং সাবজেক্ট হতে গেলে সেটাকে নাউন বা প্রোনাউন হতে হয়। ওকে, এখানে সাবজেক্ট কিন্তু স্টুডেন্টস নয়, ঠিক আছে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ। তাহলে ইচ যেমনটা আমি বললাম এই ইচ অ্যান্ড এভরি এরা অলওয়েজ সিঙ্গুলার হয়, তাই এখানে কিন্তু হ্যাভটা হবে না, এখানে হবে হ্যাজ। ওকে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ আ পেন। ওকে, এখানে স্টুডেন্টসের জন্য কিন্তু এই হ্যাভটা বসেনি, এখানে কিন্তু এই ইচের জন্য কিন্তু হ্যাজটা বসেছে। বোঝাতে পেরেছি আশা করি। তো ভুলটা কোথায় ছিল, বিতে ছিল, অপশান বি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, সিনোনিম অফ অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কী বলো তো, কোনো কিছুকে পরিত্যাগ করে দেওয়া। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। তাহলে এখানে কি হবে, কিপ এ তো হচ্ছে না, জয়েন্টও হচ্ছে না, অ্যাডাপ্টও হচ্ছে না, ADOPT আর ADAPT অ্যাডাপ্ট, এই অ্যাডাপ্ট মানে, আর এই অ্যাডাপ্ট মানে কি, এই অ্যাডাপ্ট মানে দত্তক নেওয়া, আর এই অ্যাডাপ্ট মানে কোনো জায়গায় বা কোনো পরিস্থিতিকে নিজেকে, মানে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া, ঠিক আছে, অ্যাডাপ্ট করে নেওয়া, মানিয়ে নেওয়া, সেই অভিযোজনের চ্যাপ্টার মতো মানিয়ে নেওয়া অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, ফরসেক মানে পরিত্যাগ করা, অপশন বি হবে সঠিক আনসার এই কোশ্চেনের জন্য। সিনোনিম বলেছে তাই এটা একে অপরের সিনোনিম, অ্যাবান্ডন অ্যান্ড ফরসেক। নেক্সট হচ্ছে স্পেলিং মিস্টেক থেকে একটা প্রশ্ন, কারেক্ট স্পেলিং কী হবে, এখানে আছে কমিটি অ্যাকচুয়ালি। তো কমিটি কী হবে দেখো, এখানে ডবল এম আছে, এখানে টি একটা, ডবল ই, ডবল এম ডবল টি ডবল ই, ডবল এম ডবল টি সিঙ্গেল ই, এখানে হচ্ছে এমটা সিঙ্গেল আছে। আমি যদি কমিটি বানানটা জানি আমি আগে লিখে নেব, আমি জানি কমিটি বানান হচ্ছে COMMI ডবল টি ডবল ই, কমিটি বানান মানে এটা, মানে যেখানে এম দুটো হবে, টি দুটো হবে, ই দুটো হবে। কোথায় আছে এবার দেখো, COMMI ডবল টি হওয়ার কথা ছিল, একটা টি আছে, এটা হচ্ছে না, COMMI ডবল টি ডবল ই পেয়ে গেছি, অপশান বি হবে সঠিক আনসার। ক্লিয়ার? কমিটি বানান এটা কিন্তু। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ এনর্মাস। এনর্মাসের অ্যান্টোনিম, এই ওয়ার্ডটাও অনেকবার এসছে বিভিন্ন পরীক্ষাতে, এটা স্টার মেরে রাখতে পারো। এনর্মাস মানে কি, বা এটার অ্যান্টোনিম বলেছে, এটা খেয়াল রাখতে হবে, মানে বিপরীত শব্দ। তো এনর্মাস মানে আমরা জানি বৃহৎ কিছু, তাই তো, বৃহৎ কিছু, প্রকাণ্ড, ম্যাসিভ, ঠিক আছে, বিগ। এনর্মাসের সিনোনিম আমরা বলতে পারি ম্যাসিভ, বিগ। ওকে, তো এনর্মাসের অ্যান্টোনিম কী হবে, তার মানে ক্ষুদ্র কিছু হবে। তো এই যে হিউজ আছে এনর্মাসের কিন্তু সিনোনিম এটা, বাট আমাদের চেয়েছে অ্যান্টোনিম, তাই এটা আনসার নয়। সফট মানে সফট জানো, অ্যাভারেজ মানে জানো, তো এখানে টিনি মানে ছোট, আর এনর্মাস মানে বড়, ঠিক আছে, তাহলে একে অপরের অ্যান্টোনিম হয়ে গেল, এনর্মাসের অ্যান্টোনিম হচ্ছে টিনি, ছোট, ঠিক আছে, অপশান বি। নেক্সট হচ্ছে ইডিয়াম থেকে একটা প্রশ্ন, টু স্মেল এ র্যাট মিনস, ইঁদুরের গন্ধ পাওয়া, তার মানে কি, তার মানে হচ্ছে টু বি সাসপিশিয়াস, কোনো একটা ইঁদুরের গন্ধ পাওয়া, তার মানে টু সি আ র্যাট নয়, টু বি সাসপিশিয়াস হবে সঠিক আনসার, টু গেট আ ব্যাড স্মেল নয়, টু ক্যাচ আ কোল্ড এটাও নয়, ঠিক আছে। কোনো একটা মানে সাসপিশিয়াস মানে আমরা কি বলি অ্যাকচুয়ালি, দেখো কিছু কিছু ওয়ার্ড না মানে ইংরেজি করে করে এমন হয়ে গেছে, বাংলা ডিরেক্ট মিনিংটা ঠিক মনে আসে না। মানে সাসপিশিয়াস মানে জানো সকলে, বা সাসপেন্স,
আমরা বলি না সাসপেন্স, এই সিনেমাটার মধ্যে বেশ একটা সাসপেন্স আছে, হ্যাঁ, মানে এই কিছু একটা হবে হবে এই একটা যে ব্যাপারটা, তো এটাকে বলে অ্যাকচুয়ালি সাসপেন্স। যাই হোক, তো এখানে টু স্মেল এ র্যাট মিনস হচ্ছে টু বি সাসপিশিয়াস, সন্দেহপ্রবণ, ঠিক আছে, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন। ফ্রেজাল ভার্ব, দ্য পেশেন্ট ড্যাশ লাস্ট নাইট, পেশেন্ট লাস্ট নাইটে কী করেছে, পাস থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, ঠিক আছে, অ্যান্ড তারপরে আছে দেখো পাস্ট বাই, পাস আউট মানে তো জানো কোনো কোনো জায়গা থেকে পাস আউট করে বেরিয়ে যাওয়া, অ্যান্ড নেক্সট হচ্ছে পাস অ্যাওয়ে, এখানে হবে পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ঠিক আছে। আমরা এই ফ্রেজাল ভার্বটা ইজি একটা ফ্রেজাল ভার্ব, দ্য পেশেন্ট পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট, সে লাস্ট নাইটে কিন্তু মারা গেছে, পাস্ট অ্যাওয়ে মারা যাওয়ার সঙ্গে আমরা পাস্ট অ্যাওয়ে ইউজ করি ফ্রেজাল ভার্ব। নেক্সট হচ্ছে ইডিয়াম থেকে আরও একটা প্রশ্ন, অ্যাট দ্য 11th আওয়ার মিনস, 11th আওয়ার মানে কি, অ্যাট 11 o'clock, অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, আর্লি ইন দ্য মর্নিং, টু লেট। অ্যাট দ্য 11th o'clock হচ্ছে না, আর্লি ইন দ্য মর্নিং কখনোই নয়, অ্যাট দ্য 11th আওয়ার মানে একদম কোনো কিছুর কি লাস্ট মোমেন্টটাকে বোঝায়, ঠিক আছে। মনে করো তোমার ব্যাংকে যাওয়ার কথা, তুমি ব্যাংকে গেছো একদম লাস্ট মোমেন্টে, মানে গিয়ে দেখেছো যে সবে তারা বন্ধ করে দিচ্ছে বা তালা পড়ছে, এরকম একটা বিষয়, তুমি তারপরে তাদেরকে রিকোয়েস্ট করে কোনো রকমে তোমার কাজটা মিটিয়ে নিলে, এই যে একদম লাস্ট মোমেন্ট, এটাকে বলা হয় অ্যাট দ্য 11th আওয়ার, ঠিক আছে। তো এখানে সঠিক আনসার হবে টু লেট নয়, ঠিক আছে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট হবে সঠিক আনসার, অপশান বি হবে এই ইডিয়ামের জন্য সঠিক আনসার, অপশান বি। যারা ভিডিওটি দেখছো অবশ্যই বলবে একটা লাইক করে দিও, ঠিক আছে। তোমাদের কিন্তু এক্সামে এই ধরনেরই প্রশ্ন আসবে এবং আরও কিন্তু এরকম মক টেস্ট তোমরা পাবে। আর সঙ্গে তোমাদেরকে বলে রাখে, আমাদের কিন্তু জিকে আলাদা করে মক টেস্ট বা ক্লাস হচ্ছে, চ্যানেলে দেখতে পারো। তারপরে আমরা কি করছি, জিকে প্লাস ইংলিশও কিন্তু আমরা মক টেস্ট নিচ্ছি, সেখানে আলোচনা হচ্ছে, সেটাও তোমরা দেখতে পারো। সঙ্গে আমরা কিন্তু ইংলিশের কিন্তু আলাদা মক টেস্ট, যেমন এটা হচ্ছে তোমরা সেগুলো কিন্তু দেখতে পারো, তোমাদের এক্সামে কাজে আসবে বা দেখবে এক্সামে কমন পাচ্ছ এখান থেকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, দ্য নিউজ ড্যাশ ট্রু, দ্য নিউজ আর ইজ ওয়্যার নাকি হ্যাভ বিন, কী হবে এখানে সঠিক আনসার। দ্য নিউজ কি সিঙ্গুলার না প্লুরাল, কিছু কিছু নাউন আছে যেগুলো দেখে মনে হয়, আমি লিখছি এখানে, একটা হয় ফিজিক্স, ঠিক আছে, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, দেখো এগুলো সবার শেষে ইয়েস আছে, নিউজ সবগুলোর সঙ্গে ইয়েস আছে, তার মানে কি এগুলোকে প্লুরাল, এগুলো দেখে মনে হবে প্লুরাল, বাট এরা সবাই সিঙ্গুলার, এরা এক একটা সব সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। ফিজিক্স একটা সাবজেক্ট, ঠিক আছে, যেমন বলতে পারি পলিটিক্স, দেখো এই পলিটিক্সের আবার সিঙ্গুলার প্লুরাল হয়, পলিটিক্সের সিঙ্গুলার হয় প্লুরাল হয়, যদি পলিটিক্স মানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের কথা বলি তখন সেটা সিঙ্গুলার হয়, বাট পলিটিক্সের কিন্তু পলিটিক্সের যে আমরা বলতে পারি প্রিন্সিপাল, সেগুলো যখন আমরা এই প্রিন্সিপাল হিসেবে ইউজ করি, ঠিক আছে, নীতি হিসেবে ইউজ করি, তখন কিন্তু এটা প্লুরালও হয়। বাট তুমি এখানে মনে রাখো, তোমাদের এক্সামে যদি পলিটিক্স আসে সাধারণত সিঙ্গুলার হিসেবেই আসবে, ঠিক আছে। তো এই যে এগুলো দেখো, এই যে ফিজিক্স শেষে ইয়েস আছে, কিন্তু এগুলো যখন সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে, এগুলো কিন্তু সব দেখে মনে হবে প্লুরাল, বাট এটা কিন্তু সিঙ্গুলার। নিউজও কিন্তু ইয়েস আছে, তার মানে এটা প্লুরাল নয়, এটা সিঙ্গুলার, তাই সাবজেক্ট আমাদের যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্বও কি সিঙ্গুলার হবে, এখানে একটা সিঙ্গুলার ভার্ব লাগবে, এটাই প্লুরাল, এটাও প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে ইজ। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, অ্যান্টোনিম অফ আর্টিফিশিয়াল, আরও একটা বিপরীত শব্দ, আর্টিফিশিয়াল মানে কি, আর্টিফিশিয়াল মানে যেটা আমরা বলি কি নকল, অ্যান্টোনিম মানে আসল হবে, ন্যাচারাল, সিনথেটিক, ফলস তো সিনোনিম হয়ে গেল, রিডান্ড্যান্ট হচ্ছে না, সিনথেটিকও হচ্ছে না, ন্যাচারাল মানে যেটা খাঁটি আসল, ঠিক আছে, তো এটাই হবে সঠিক আনসার, কারণ আর্টিফিশিয়াল মানে নকল, তার উল্টো হবে ন্যাচারাল, যেটা খাঁটি বা আসল বা সঠিক, অপশান এ হবে সঠিক আনসার, ঠিক আছে। চলো আমরা এবার নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 17, চুজ দ্য কারেক্ট আর্টিকেল, এটা একটা আর্টিকেল চুজ করতে হবে। বলছে কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল, এ অ্যান্ড দি নাকি নো আর্টিকেল। আমরা জানি এই গল্পটা তো সকলেই জানো, এ ই
আই, ও, ইউ, 5টা ভাওয়েল আছে আমাদের, 5টা ভাওয়েল আছে, তাই তো? বাকি আমাদের 21টা কি কনসোন্যান্ট আছে, ঠিক আছে? তো ভাওয়েল দিয়ে যখন শুরু হয় তার সঙ্গে আমরা সাধারণত অ্যান ইউজ করি, বাকি এদের সঙ্গে আমরা কি ইউজ করি, এ। কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে না, যেসব এখান থেকে যেসব এক্সেপশনাল রুলস আছে তোমরা জানো, এক্সেপশনাল কেস আছে, যেমন এস এম এস আমি তো বললাম এস হচ্ছে কনসোন্যান্ট, তাহলে তার নিয়ম অনুযায়ী তার আগে এ বসে, বাট এখানে এস এর আগে আমরা অ্যান বসাই। কেন বলো তো? কারণ এই এস এর উচ্চারণটা কি হচ্ছে, এস এর উচ্চারণ দেখো এ দিয়ে শুরু হচ্ছে, এ এ এস, আর এ দিয়ে যখনই উচ্চারণ হয় তখন আমরা অ্যান বসাই, তাই এস এর আগে অ্যান বসবে। এবং এই জায়গাগুলো থেকেই কিন্তু মানে এক্সেপশনাল যে কেসগুলো আছে সেখান থেকেই মেনলি প্রশ্ন হয়, যেটা আমি বলতে চাইছি। তো এখানে দেখো আমাদের ইউ, আমি বললাম ইউ হচ্ছে আমাদের একটা ভাওয়েল, তার ভাওয়েল হলে তার আগে অ্যান বসে, কিন্তু এই ইউ ইউ হচ্ছে ইউ থাকা সত্ত্বেও এখানে অ্যান হবে না, এখানে এ হবে, কারণ ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে, তখন তার আগে আমরা এ বসাই, ঠিক আছে? ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হয়, যেমন আমি যদি বলি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির আগে এ বসবে না অ্যান বসবে, এটা তো ভাওয়েল, কিন্তু ভাওয়েল হওয়ার সত্ত্বেও এর আগে এ বসে, এই ইউনিভার্সিটি, দেখো ইউ এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, এখানেও ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু আমি যদি বলি আমব্রেলা, দেখো এখানেও তো ইউ, ঠিক আছে, কিন্তু ইউ এর উচ্চারণ, এখানে ইউ উচ্চারণ হচ্ছিল ইউ, আর এখানে ইউ উচ্চারণ হচ্ছে আমব্রেলা, এর মতো তাই এখানে আমরা এর আগে অ্যান বসাবো, ঠিক আছে? অ্যান বসাবো। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তাই এখানে কিন্তু এ হবে সঠিক আনসার আমাদের, অপশান এ। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সিম্পল একটা প্রশ্ন, এর টেন্স কী হবে? সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাভ আছে, প্রথমে দেখো সাবজেক্ট আছে আই, তারপরে কি আছে, হ্যাভ আছে, আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ বসে, তাই তো? হ্যাজ অথবা হ্যাভ বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, এখানে ভার্বের থার্ড ফর্মও আছে, তারপরে কি অবজেক্ট বসে, এখানে এই মাই ওয়ার্ক অবজেক্ট। তাহলে এটা কোন টেন্সের ফর্মুলা বা কোন টেন্সের রুল আমরা বলবো? যখন হ্যাজ হ্যাভ আমরা ইউজ করি সেটা হয়ে যায় কি, সেটা হয়ে যায় প্রেজেন্ট কি পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? আর এখানে হ্যাড হলে হয়ে যেত পাস্ট পারফেক্ট। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে সঠিক আনসার, অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 19, কালেকটিভ নাউন থেকে একটা প্রশ্ন, গ্রুপ অফ শিপস ইজ কল্ড এ ড্যাশ। শিপস জাহাজ, এই শিপ কিন্তু আলাদা, এই শিপের কিন্তু সিঙ্গুলার বলো আর প্লুরাল বলো দুটোই কিন্তু সেম হয়, দুটোই শিপ হয়, এর সিঙ্গুলার প্লুরাল দুটোই কিন্তু সেম শিপ। কিন্তু এই শিপসের আলাদা, এই শিপস মানে জাহাজ একটা, সিঙ্গুলার মানে শিপ অ্যান্ড প্লুরাল হলে শিপস হয়, ঠিক আছে? তো জাহাজের এই মানে অনেকগুলো জাহাজের গ্রুপকে কি বলা হয়? ফ্লিট, বাঞ্চ, গ্যালাক্সি নাকি আর্মি? কি হবে সঠিক অ্যান্সার? ফ্লিট মানে হচ্ছে আমরা বাংলাতে বলি নৌবহর বা শুধু বহর আমরা বলতে পারি, তো এটাই হবে সঠিক আনসার, জাহাজের গ্রুপকে ফ্লিট বলা হয়, ঠিক আছে? ফ্লিট, আর ফ্লিট অফ শিপস, ঠিক আছে? নৌবহর, জাহাজের নৌবহর। তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বলবো হি জাম্পড ড্যাশ দ্য রিভার, ইনটু, অন, টু। দেখো জাম্পড, আর একটা ওয়ার্ড হয় এন্টার, হি এন্টার ড্যাশ দ্য রুম। অপশান দিলাম আমি অপশান দিলাম ইনটু, অপশান দিলাম সি, অ্যাট, অপশান ডি নো প্রেপোজিশন। এখানে কি হবে? এখানে কি করব? এখানে দেখো আমি ফার্স্ট কোশ্চেনে যদি আসি, হি জাম্পড ড্যাশ দ্য রিভার, সে রিভারে জাম্প করেছে, মানে দেখো যখন কোনো মোশন বোঝায় না, মোশন মানে গতি বোঝায়, মানে সে দাঁড়িয়েছিল, মনে করো ডাঙায় দাঁড়িয়ে আছে, তারপরে সে
জাম্প দিয়ে রিভারে প্রবেশ করছে, মানে এই যে মোশন ডাঙার থেকে রিভারে প্রবেশ করছে, একদম গতি বোঝাচ্ছে, মোশন বোঝাচ্ছে। এই মোশন যখন বোঝায় তখন আমরা ইনটু ইউজ করি, ইনটু, ঠিক আছে। তাই এখানে জাম্পটের সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি জাম্পড ইনটু হয়। হি জাম্পড ইনটু দ্য রিভার, সে রিভারের মধ্যে জাম্প করলো, ঠিক আছে, তখন কিন্তু আমরা ইনটু বসাবো। হি জাম্পড ইনটু দ্য রিভার, এখানে ইনটু হবে অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার। আর একটা ওয়ার্ড হয় এই যে এন্টার, এন্টার, এখানেও দেখো এন্টার মোশন বোঝায়। হি এন্টার দ্য রুম, বাইরে থেকে মানে সে বাইরে ছিল, বাইরের থেকে ভিতরে ঢুকলো। সুতরাং কী হবে, হি এন্টার্ড দ্য রুম। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এই এন্টার, ঠিক এরকম একটা প্রশ্ন দিয়ে তোমাদের এরকম অপশান দেবে, সেখানেও কিন্তু ইনটু দেবে, ঠিক আছে। তুমি জানো ইমোশন বোঝালে আমরা জাম্পের সঙ্গে যেমন ইনটু বসালাম, তুমি জানবে মোশন বোঝালে এখানেও বাইরে থেকে ভিতরে ঢুকতে মোশন বোঝাচ্ছে, আমি এখানে ইনটু বসাবো, তখন কিন্তু হয়ে যাবে রং। এখানে কিন্তু ইনটু হয় না, জাম্পের এন্টারের সঙ্গে ইনটু হয় না, এখানে কিন্তু তখন আনসার করতে হবে নো প্রিপোজিশন, ঠিক আছে। এন্টার হি এন্টার দ্য রুম, এরকম হবে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি, তখন কিন্তু নো প্রিপোজিশন। বাট জাম্প বললে জাম্পের সঙ্গে ইনটু হয়। ক্লিয়ার? তো এই ছিল আজকের সেশন, আশা করি ভালো লেগেছে। তোমরা লাইক শেয়ার করে জানিয়ে দেবে কেমন লাগলো। আমরা খুব শিগগিরই কিন্তু এর মক টেস্ট 3 নিয়ে আসবো, সঙ্গে জিকে যেমন চলছে কিন্তু চলবে, ঠিক আছে। এখানেই শেষ করছি আজকের সেশন। যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবে। নেক্সট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণে ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও।